বারিশের 1.5 মাসের বাচ্চাটা আজান শুনলেই কেঁদে ওঠে। শুধু কান্না নয়, রীতিমতো ঘাবড়ে যায় সে। একটা 1.5 মাসের বাচ্চার চেহারার ভেতরে ভয় আর আতঙ্কের ছাপ খুব বাজেভাবে ফুটে ওঠে ওই সময়। বাড়ির সবার এই চিন্তায় ঘুম উধাও। কি এমন কারণ হতে পারে? আর কোনো সময় নয়, শুধু আজান দিলেই বাচ্চাটার এভাবে ভয় পেয়ে ক্রন্দন করার রহস্যটা কি? এখন সন্ধ্যা 6:40। একটু পরে মাগরিবের আজান দিবে। বাড়ির সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বারিশের সন্তান আদিলকে লুকানোর জন্য। বারিশ, রেডি তো? একটু পরেই মাগরিবের আজান দিবে। হুজুর সাহেব আমাদের যে কাজটা করতে বলেছিলেন, আজ সেটা অ্যাপ্লাই করে দেখতে হবে। বারিশের হাজব্যান্ড রোদ্দুর হাসান ওরফে রোদ তাকে উদ্দেশ্য করে কথাটা বলল। আর কত কিছু অ্যাপ্লাই করতে হবে বলো? আমি হাঁপিয়ে গেছি, আর পারছি না। বারিশ বাচ্চাটা রোদের হাতে দিল। রোদ দৌড়ে ওদের বাড়ির বন্ধ স্টোরের রুমের ভেতরে গেল। তারপর দরজাটা বন্ধ করে দেয়। আজান দেবে ঠিক সেই মুহূর্তে হুজুরের কথা মতো বাচ্চাটা 2 কানে তুলো গুজে দেওয়া হলো। একটু পরে আজান দেয়, কিন্তু এবার আর বাচ্চাটা কান্না করলো না। এই দৃশ্য দেখে রোদের আনন্দ যেন ধরছে না। আজান শেষ হতে ছুটে বাইরে চলে এলো। বারিশ, কোথায় তুমি? তোমরা সবাই কোথায়? দেখে যাও, আদিল কান্না করছে না। দেখলো তাও, হুজুরের পরামর্শ ঠিক কাজে লাগলো। আমি বলেছিলাম তোমাদের। রোদের কথা শুনে বারিশ কান্না শুরু করে দিল। এটা কোনো সমাধান হতে পারে না। আমার বাচ্চাটার আজানা এত ভীতি কেন, এটা না জানা পর্যন্ত আমি কিচ্ছু ভাবতে পারছি না। সে ঠিক আছে বারিশ, কিন্তু দেখো, এই সমস্যা থেকে বাঁচার আপাতত একটা উপায় তো পাওয়া গিয়েছে। আমাদের বাবু এখন আর ভয়ে কুঁকড়ে থাকবে না। কিন্তু এইভাবে আর কতদিন? এই ভয়ঙ্কর একটা যন্ত্রণার হাত থেকে কি করে আর কতদিন পালিয়ে বাঁচব? নিজেদের সন্তানকেই বা বাঁচাবো? এত ভেবো না, আমরা কোনো একটা উপায় ঠিক খুঁজে বের করব। চুপ করো তুমি, মুখে শুধু বড় বড় কথা। কি করতে পেরেছো এতদিনে? আমি তো চেষ্টা করছি, দেখো খুব শীঘ্রই কোনো একটা উপায় বের হবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। মায়ের মন কি আর প্রবোধ বাক্যে শান্ত হয়? নিজের ছেলেকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক না দেখা পর্যন্ত ও শান্তি নেই। বারিশ আর রোদের বিবাহিত জীবন খুব বেশি নয়, মাত্র 1.5 বছর। আদিলই ওদের একমাত্র আর প্রথম সন্তান। জন্মের পর থেকে আদিলের ভেতরে আজান নিয়ে সমস্যাটা ছিল, কিন্তু তখন ব্যাপারটা কেউ ওইভাবে আমলে নেয়নি। আদিলের বয়স যত বাড়তে থাকে, ওর এই অস্বাভাবিকতা সবার সামনে প্রকাশ পেতে থাকে। আদিল অন্যান্য সময় খুব একটা কাঁদে না। আজানই যত বিপত্তি। ব্যাপারটা শুধু অদ্ভুত নয়, অশুভ বটে। প্রতিটি বাচ্চা ফুলের মতো পবিত্র হয়ে থাকে, কিন্তু আদিলের ভেতরে কি এমন অপবিত্রতা বা কলুষ লুকিয়ে আছে যে ও আজান ভয় পায়? ইতিমধ্যে আদিলের পরিবার অনেক হুজুর, আলেম, ডাক্তারের শরণাপন্ন হয়েছে, কিন্তু কোনো প্রকার সুরাহা মেলেনি। এমনকি বাসাও পর্যন্ত পরিবর্তন করেছে ওরা। গত সপ্তাহে নতুন বাসায় উঠেছে, কিন্তু সমস্যা পিছু ছাড়েনি ওদের। এখানকার একটা হাসপাতালে বারিশের কিছু মেডিকেল টেস্ট করানো হয়েছে। আগামীকাল রিপোর্ট আউট হবার কথা। আদিলের জন্য এদিকে একটা সাময়িক সমাধান পেয়ে পরিবারের সবাই কিছুটা হলেও খুশি, শুধুমাত্র বারিশ বাদে। পরের দিন আদিলকে সাথে নিয়ে বারিশ আর রোদ হাসপাতালে গেল। বারিশের রিপোর্ট অনেক আগেই বেরিয়ে গিয়েছে। ডাক্তার সাহেব এতক্ষণ ওদেরই অপেক্ষা করছিলেন। সরি ডাক্তার সাহেব, আমাদের মনে হয় একটু দেরি হয়ে গেল। ব্যাপার না, একটু দেরি হতেই পারে। আমার ওয়াইফের রিপোর্ট আউট হবার কথা ছিল আজ। জি, আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে ডাক্তার, বলুন তো? আপনার স্ত্রী কি সত্যি প্রেগনেন্ট হয়েছিলেন? চশমার ফাঁক দিয়ে উকি মেরে ডাক্তারের প্রশ্ন। কি বলছেন আপনি ডাক্তার? এই দেখুন আমাদের বাচ্চা। আমাদের বিয়ের কয়েক মাস পরই আমার স্ত্রী প্রেগনেন্ট হয়। এমনকি ওর ডেলিভারি এই শহরের একটা হাসপাতালে হয়েছে। আপনি এখন এসব প্রশ্ন কেন করছেন বলুন তো? দরকার আছে তাই করছি। আমার কোথাও একটা গন্ডগোল মনে হচ্ছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? আর রিপোর্টে কি এসেছে বলুন? হ্যাঁ, রিপোর্ট তো অন্য কথা বলছে। কি হয়েছে ডাক্তার, আমাকে বলুন। আর দেখুন, এই যে আমার ছেলে আদিল,
1.5 মাস বয়স ওর। আমার নিজের চোখের সামনে জন্ম হয়েছে। বাড়ির ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, এই রিপোর্ট বলছে আপনি কখনো প্রেগনেন্টই হননি। আমার বলতে খারাপ লাগছে, তারপরেও নিজের দায়িত্ববোধের জায়গা থেকে বলছি, আপনি একজন বন্ধ্যা নারী। আপনার গর্ভে বাচ্চা আসতেই পারে না, এটা অসম্ভব। ডাক্তারদের কথা শুনে বারিশার রোদ যেন আকাশ থেকে পড়ল। হতবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকাতে লাগলো দুজন। আপনি কি বলছেন এসব? আমার স্ত্রী বন্ধ্যা নয়। এই বাচ্চাটার জন্ম আমার চোখের সামনে হয়েছে। দেখুন, আমি বহুবার টেস্টগুলো করিয়েছি। আমার টেস্ট কখনো ভুল বলে না। ডক্টর সাহেব, মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। না, আমাদের কোথাও ভুল হচ্ছে না। ভুল যদি কোথাও থেকে থাকে সেটা আপনাদের ভাবনায়। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। আপনি মিথ্যে বলছেন। আহা রোদ, তুমি প্লিজ এত উত্তেজিত হও না। চলো আমরা বেরিয়ে যাই। বারিশার রোদ ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যাবে, ঠিক তখন সে পেছন থেকে বলে উঠল, আপনাদের রিপোর্ট নিয়ে যান। আপনার রিপোর্ট আপনি গুজে রাখুন। রোদ, হচ্ছেটা কি এসব? নিজেকে কন্ট্রোল করো। এসব কি মুখের ভাষা তোমার? একটু পরে ওরা দুজন বাইরে বেরিয়ে আসে। ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করার জন্য বারিশ রোদের উপরে রেগে আছে। রোদের ভালো স্বভাবের ভেতর এই একটাই বাজে স্বভাব, আর সেটা হলো ও নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ নেই কোনো। এর আগেও বহু মানুষের সাথে ঝামেলা হয়েছে শুধুমাত্র এরকম বাজে স্বভাবের কারণে। রোদ বারিশকে কনভিন্স করার চেষ্টা করে, বারিশ আমি সরি, দেখো আমি বুঝতে পেরেছি আমার ডাক্তারকে ওইভাবে বলা উচিত হয়নি। এখন তোমার বোঝাতে কি আসে যায়? আমাদের ইমেজ যা নষ্ট হবার হয়েছে তো। সরি, আর এরকম ভুল হবে না, প্রমিস। এই নিয়ে 10-12 বার। বারিশ রোদের দিকে বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে গাড়িতে উঠল। আদিল কোলে ঘুমিয়ে আছে। রোদ সামনের সিটে বসে ড্রাইভ করতে লাগলো। দুজনেই বেশ চুপচাপ। পথের মধ্যে কারোর সাথে কারোর বাক্যালাপ হয় না। এরপর বাড়িতে আদিলকে দেখানোর জন্য একজন আলেমকে ডাকা হয়েছে, খুব অভিজ্ঞ আলেম। আদিল আর বারিশ অনেক ভরসা করে তাকে ডেকে এনেছে। হয়তো তার কাছে আদিলের সমস্যার কোনো সুরাহা থাকতে পারে এই আশায়। আলেম সাহেব ড্রয়িং রুমে বসে আছেন। সামনেই রোদের কোলে ওর ছেলে আদিল। রুমের অন্য পাশে বারিশ আর ওর বোন মানালি। মানালি আর ওর হাজব্যান্ড আজকে এসেছে এই বাড়িতে। ওরা প্রায়ই এই বাড়িতে বেড়াতে আসে। এমনকি বারিশের প্রেগনেন্সির পুরোটা সময় ও এই বাড়িতেই ছিল, বোনের দেখাশোনা করেছে। আলেম সাহেব রোদকে বললেন যেন আদিলকে তার কাছে দেওয়া হয়। আদিল সেই অনুযায়ী কাজ করলো। আলেম সাহেব, কিছু বুঝলেন? আচ্ছা, এই বাড়িতে কবে উঠেছো তোমরা? এই তো 1 সপ্তাহ আগে। হতে পারে এই বাড়িতেই খারাপ কিছু আছে যার প্রভাবে, কিন্তু এই সমস্যা তো নতুন নয়। আদিল জন্মের পর থেকে আমরা এটা ফেস করে আসছি। পুরনো বাসাতে একই প্রবলেমে ছিল। দেখো বাবা, এইসব অদৃশ্য শক্তিকে চোখে দেখা যায় না। তোমরা দেখতে না পেলে কি হবে? তাদের নজর সবসময় তোমাদের উপরে থাকে। তোমরা কোথায় যাচ্ছ, কি করছো, তারা সব দেখতে পায়। তার মানে আপনি বলতে চাইছেন কোনো খারাপ কিছু আদিলের সাথে আছে আর সেই ওর পিছনে পড়ে আছে? খারাপ কোনো জিন নয় তো? বারিশের বোন মানালির প্রশ্ন। আমি নিশ্চয়তা দিয়ে এক্ষুনি কিছু বলতে পারবো না, তবে আমার সেরকমই মনে হচ্ছে। এখন আমাদের করণীয় কি আলম সাহেব? আমাদের ছেলে বড় হলেও কি এই সমস্যা পিছু ছাড়বে না ওর? না, ছাড়বে না। সে তো ছেড়ে দেবার জন্য আসেনি। তবে আমার খটকা অন্য জায়গায়। কোনো সাধারণ মানুষের বাচ্চার সাথে কেউ এমনটা কেন করবে? কিসের অশুভ প্রভাব ওর উপর? দেখো, তোমাদের সবাইকে ছেড়ে সেই দুধের বাচ্চাটার ওপরই নজর দিয়েছে। কোনো একটা তো ব্যাপার আছে। আপনি আমাদের একটা উপায় বলে দিন দয়া করে। আমি আমার সন্তানের দুর্দশা নিজের চোখে দেখতে পাচ্ছি না। আর আলেম সাহেব তার ব্যাগ থেকে একটা তাবিজ বের করলেন, তারপর সেটা বারিশের হাতে দিলেন। এটা নাও, শনি মঙ্গলবার দেখে তোমার ছেলের সাথে বেঁধে দিও।
আশা করি কিছুটা হলেও উপকার হবে তোমাদের। আজ তো মঙ্গলবার, তাহলে আজকেই বেঁধে দেই। হ্যাঁ, তাই করো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এক্ষুনি ধন্যবাদ জানানোর কিছু হয়নি, আগে দেখো কি হয়। আলেম সাহেব উঠে চলে গেলেন। রোদ তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। এদিকে বারিশ ওর ছেলে আদিলের গলায় তাবিজটা মাদুলি করে ঝুলিয়ে দিল। এরপর রাতের বেলা সবাই আশার আজানের জন্য অপেক্ষা করছে, এটা দেখার জন্য আলেম সাহেবের তাবিজ কাজে দিল কিনা। রোদের কোলে আদিল শুয়ে আছে। একটু পরেই পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আজানের ধ্বনি আদিলের কানে পৌঁছানো মাত্র সে চিৎকার জুড়ে দিল। বাড়ির সবাই এই দৃশ্য দেখে আবারও হতাশ হয়ে পড়ে। তার মানে আলেমের তাবিজ কোনো কাজে আসলো না। আদিলের সাথে কি ঘটছে কেউ বুঝতে পারছে না। আজান শেষ হলে আদিল আবারও কান্না থামিয়ে দিল। বারিশ আর রোদ আদিলকে দোলনায় শুইয়ে দিয়ে নিচে ডিনার সারতে গেল। সবাই ডিনার শেষে যে যার ঘরে চলে যায়। বারিশ রোদকে ডেকে বলে, এই শোনো একটু, বাবু ঘরে একা আছে, তুমি তাড়াতাড়ি যাও ওর কাছে, আমি হাতের কাজগুলো শেষ করে আসছি। স্ত্রীর কথা শুনে রোদ নিজেদের ঘরে চলে গেল। বারিশ একটু পরে রোদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। দৌড়ে সে উপরের ঘরের দিকে গেল, সাথে ওর বোন জামাইরাও। ঘরের ভেতরে ঢুকে সবাই যেন আকাশ থেকে পড়ল। একই ভয়ানক দৃশ্য দেখছে সবাই। আদিল সিলিং ফ্যানের ওপরে শুয়ে আছে। রোদ খুব সাবধানে নিজের বাচ্চাকে নামাতে লাগলো, কিন্তু এরকম ছোট একটা শিশু এত উপরে উঠল কি করে? এই চিন্তা সবাইকে ভাবিয়ে তুলছে। হায় আল্লাহ, বাবু এত উপরে উঠে গেল কি করে? কেউ ওকে নামানোর ব্যবস্থা করো। কথা বলো না তো এত, আমাকে সাবধানে কাজ করতে দাও। অতঃপর রোদ আদিলকে সিলিং ফ্যানের ওপর থেকে নামিয়ে আনলো। বারিশ দৌড়ে গিয়ে নিজের সন্তানকে কোলে নেয়, এরপর কান্না জুড়ে দিল। আচ্ছা ভাই, এতটুকু একটা বাচ্চা সিলিং ফ্যানের উপরে উঠল কি করে? মানালির হাজব্যান্ড তোয়াফ রোদকে প্রশ্ন করে। আলেম সাহেব কি বলেছিলেন ভুলে গিয়েছেন বুঝি? আমাদের ছেলের সাথে অশুভ কিছু আছে, আর সেই এসব করছে হয়তো। আপনার কি মনে হয় জিন, ভূত বা আত্মা বলতে কিছু হয়? আগে আমি কোনোটাই বিশ্বাস করতাম না, কিন্তু এখন যা ঘটছে বিশ্বাস না করে কি উপায় আছে বলুন? আমি কখনোই আত্মায় বিশ্বাসী নই, তবে জিন বলে কিছু থাকলেও থাকতে পারে, যদিও কোনোটাই নিজেদের চোখে দেখিনি। দেখুন, আমাদের বিশ্বাস অবিশ্বাসের কোনো মূল্য নেই এখানে। তবে এটা ঠিক, খুব খারাপ কিছু ঘটতে চলেছে আমাদের সাথে। আমি জানি না এর থেকে পরিত্রাণ পাবার উপায় কি। আলেম সাহেবের তাবিজ কোনো কাজেই আসলো না। আহা, তোমরা দুজন একটু চুপ করবে? আমার কিছু ভালো লাগছে না শুনতে। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। জিনভূত নিয়ে গবেষণা বাইরে গিয়ে করো। বারিশের কথা শুনে ওর বোন মানালি আর তাওয়াফ ঘর থেকে বেরিয়ে গেল। ওরা গিয়ে নিজেদের রুমে শুয়ে পড়ে। এদিকে বারিশ আর রোদ ও আদিলকে নিয়ে শুয়ে পড়ল। গভীর রাতে গুঙ্গানির অস্বাভাবিক আওয়াজে বারিশের ঘুম ভাঙে। সে বুঝতে পারে শব্দটা তার বিছানার ওপাশ থেকে আসছে। বারিশ ভয়ে ভয়ে লাইটের সুইচটা অন করলো। এরপর যে দৃশ্য দেখতে পায় রীতিমতো ঘাবড়ে গেল সে। রোদ হাত পা অদ্ভুতভাবে বাঁকা করে শুয়ে আছে, আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে বারিশের দিকে। বারিশ ভয়ার্ত কণ্ঠে রোদকে উদ্দেশ্য করে বলে, এ কি রোদ, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বারিশের কথা শুনে রোদ দাঁত কটমট করতে লাগলো, যেন বারিশকে খেয়ে ফেলবে এমন উপক্রম। কি ব্যাপার, তোমার হয়েছেটা কি? কন্ট্রোল করো নিজেকে। রোদ এক লাফে বারিশের গায়ের উপরে উঠল। তারপর ওর গলাটা নিজের হাত দিয়ে চেপে ধরে। খাটের পাশে দোলনায় আদিল ঘুমাচ্ছে। আদিলকে রাতে বিছানায় রাখে না ওরা, কারণ রোদের ঘুমের ঘোরে নড়াচড়া করার স্বভাব একবার পুরোপুরি আদিলের গায়ের উপরে উঠতে বসেছিল। বারিশের ঘুম ভাঙাতে সেই যাত্রায় রক্ষা পায়। রোদ বারিশের গলা টিপে ধরে বলতে লাগলো, ছাড়বো না তোকে, ছাড়বো না কিছুতেই। রোদ, ছাড়ো বলছি, আমার কিন্তু খুব লাগছে। খুব লাগছে তাই না? আমারও লেগেছিল, তবে গায়ে নয়, বুকে। যখন তুই আমার সাথে বেইমানি করেছিলি আমারও লেগেছিল।
সেই ক্ষত আজও শুকোয়নি। কি বলছো এসব? আমি তোমার সাথে কবে কি বেইমানি করলাম? আমি কিচ্ছু করিনি। ছাড়ো বলছি। এখন অস্বীকার করলে তো চলবে না। আমি কিছু ভুলিনি। কি ভুলোনি তুমি শুনি? তোর আর আমার কলেজ লাইফের কথা কিচ্ছু ভুলিনি আমি। কলেজ লাইফ তোমার আর আমার? তোমার মাঝরাতে হলোটা কি বলবে? ছাড়ো বলছি আমায়। তোমার অসভ্যতার জন্য বাবুর ঘুম ভেঙে যাবে। আমি অসভ্যতা করছি না। অসভ্যতা তো করেছিস তুই। ছাড়বো না তোকে। আমি কিন্তু চিৎকার দেব। ছাড়ো বলছি। কর চিৎকার। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে মেরে তোর আদিলকে শেষ করব। পাগল হয়ে গেছো নাকি? আদিল তোমারও ছেলে। বাবা হয়ে ছেলেকে নিয়ে এমন কথা বলতে বাচ্ছে না তোমার? কে ছেলে? কেউ আমার ছেলে না। তুই তো আমার সন্তানের মা হবার কথা দিয়েছিলে আমায়, কিন্তু হোসনি, ঠকিয়েছিস আমায়। রোদের মুখের কথা এবার বারিশকে অনেক বেশি অবাক করে দিল। ও বুঝতে পারছে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে। কে তুমি? সত্যি করে বলো। তুমি রোদ নও, তাই তো? এখনো চিনতে পারিসনি আমায়? না, পারিনি। আমি পারাবত। পারাবত নামটা শুনে বারিশের যেন জ্ঞান হারানোর উপক্রম হলো। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। কি বললে তুমি? পারাবত? হ্যাঁ, এটা হতে পারে না কিছুতেই, কিছুতেই না। পারাবত মরে গেছে। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। কিন্তু আমি তো এসেছি। দেখ আমায়। সত্যিই তো। রোদের পক্ষে পারাবতের কথা জানা কিছুতেই সম্ভব নয়। রোদ যে কথাগুলো বলছে এগুলো একমাত্র পারাবতের পক্ষেই জানা সম্ভব। তবে কি এটা সত্যিই পারাবতের আত্মা? কিন্তু ও এত বছর পরে ফিরে আসলো কেন? কি চায় ও? তুমি আমার স্বামীর শরীরে কেন ঢুকেছ? ছেড়ে দাও ওকে। কেন রে? খুব কষ্ট হচ্ছে বুঝি নিজের স্বামীর জন্য? পারাবত, তুমি রোদকে ছেড়ে দাও, আর দয়া করে আমার থেকে অনেক দূরে চলে যাও। তোমার উপস্থিতি ভালো লাগছে না আমার। ছাড়বো না আমি তোকে। তো স্বামী সন্তান কাউকে ছাড়বো না। তুই আমার সাথে যা করেছিস সবকিছু শোধ তুলবো এবার। আমি কিচ্ছু করিনি তোমার সাথে। চলে যাও। আচ্ছা, একটা কথা, আমার ছেলের সাথে তুমি কিছু করনি তো? তার মানে কি আলেম সাহেবের বলা সে অশুভ শক্তিটা তুমি? না, এটা হতে পারে না। পারাবত, কি চাইছো তুমি বলো তো? আমার ছেলে কি ক্ষতি করেছো তোমার? তুমি ওকে কেন টেনে আনছো আমাদের ভেতরে? আমার ছেলের কোনো ক্ষতি হলে কিন্তু আমি ছেড়ে দেব না তোমায়। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এবার করব তো আমি। একটু পরে ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো। রোদ আবার স্বাভাবিক হতে থাকে। হয়তো পারাবতের আত্মা ছেড়ে দিয়েছে ওকে। আজানের শব্দের সাথে এবার আদিল আর কাঁদল না। এই ব্যাপারটা একটু হলো বারিশকে স্বস্তি দেয়। রোদকে আবার ওর জায়গায় শুয়ে দিল। তারপর ওর মাথায় হাত বুলাতে লাগলো। রোদ ক্ষীণ কণ্ঠে বারিশকে প্রশ্ন করে, কি হয়েছিল আমার? আমি তোমার ওপাশে গেলাম কি করে? ঘুমাও এখন, কিছু হয়নি। জানো তো, ঘুমের ঘরে তোমার নড়াচড়া করার অভ্যাস। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো আমায়। সত্যি করে বলো, কি হয়েছিল? বললাম তো কিছু না, চুপ করো। তুমি আমার সাথে মিথ্যে বলা শিখেছ কবে থেকে বারিশ? বারিশ রোদের ঠোঁটের উপর আঙুলটা রাখলো। বলেছি না, একটাও কথা নয়, চুপ থাকো। বারিশ আর কিছু না বলে ঘুমিয়ে পড়ার ভান করে রইল। নিরুপায় হয়ে রোদও ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। পারাবতের কথা মাথা থেকে কিছুতেই সরাতে পারছে না বারিশ। কলেজ লাইফের ফেলে আসা সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো ওর। পরের দিন সকালবেলা আবারও সে আলেম সাহেবকে ডেকে আনা হয়েছে। উনি রোদকে কিছুটা সময় নিরীক্ষণ করলেন, অতঃপর বলতে লাগলেন, আমি এবার সবটা স্পষ্ট দেখতে পাচ্ছি। কি স্পষ্ট দেখতে পাচ্ছেন বলুন আমাদের। তোমার স্বামীকে কোনো দুষ্ট আত্মা ভর করেছে, আর সে তোমাদের আলাদা করার জন্য তৎপর হয়ে উঠেছে। সে তোমার ছেলেকে ছেড়ে এখন তোমার স্বামীর ওপর নজর দিয়েছে। বারিশের আর বুঝতে বাকি রইল না দুষ্ট আত্মাটাকে। আলেম সাহেব অবশ্যই পারাবতের কথা বলছেন, কিন্তু সবার সামনে যে সেটা প্রকাশ করা যাবে না। দুষ্ট আত্মা
কিসের দুষ্টু আত্মা? সে আমার স্বামীর উপরে ভর করেছে কেন আলেম সাহেব? সেটা আমি ঠিক বলতে পারবো না মা, তবে খারাপ কিছু একটা ঘটতে চলেছে তোমার স্বামীর সাথে, এটুকু মনে রেখো। ওই আত্মার হাত থেকে আমাদের বাঁচার কি কোনো উপায় নেই? আপনি কিছু করুন দয়া করে। আমি সর্বাত্মক চেষ্টা করব, তবে দুষ্টু আত্মাদের সাথে এত সহজে পেরে ওঠা সম্ভব নয়। যে আগে আমাদের জানতে হবে সে আসলে কি চায়। আপনি তাই করুন। আমি কিছুতেই নিজের স্বামী আর সন্তানকে হারাতে পারবো না। আপনি কোনো একটা উপায় খুঁজে বের করুন। রোদ এতক্ষণ চুপ করে বসেছিল, সে এবার তার মুখ খুলল। বারিশ, এসব দুষ্টু আত্মা টাত্মা বলতে কিছু হয় না, সবটাই তোমাদের ভ্রম। আলেম সাহেব, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। তুমি চুপ করে বসে থাকো। উনি ভুল বলছেন, আর তুমি কিনা সত্যি বলছো। তুমি জানো কাল রাতে কি হয়েছিল তোমার সাথে? যাই হয়ে যাক না কেন, আমি এসব আত্মা জিন ভূতে বিশ্বাস করি না। আমি একটু ইন্টারফেয়ার করি, আত্মা বলতে কিছু হয় না। তবে আমি এটা শুনেছি, জিনেরা অনেক সময় মৃত মানুষের রূপ ধরে নানান ছলাখলা করে। এটাও সেরকম কোনো কেস নয় তো? বারিশের বোন জামাই তাওয়াফ বলল। তোমরা সবাই এতই যখন বোঝো, আমাকে দরকার কি? আমি তাহলে উঠি বারিশ মা। আলেম সাহেব রেগে বললেন, আপনি দয়া করে এদের কথায় রাগ করবেন না, এদের মাথায় গন্ডগোল আছে। আপনি আপনার কাজ করুন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনার কথা, আর আমি এটাও জানি এসবের পেছনে কোনো অশুভ শক্তির হাত রয়েছে। ঠিক আছে, শুধু তোমার জন্য হলেও আমি আমার তরফ থেকে চেষ্টা করব একটা সমাধান খুঁজে বের করার। আলেম সাহেব সেদিনের মতো উঠে চলে গেলেন। এদিকে রোদ কিছুতেই বিশ্বাস করতে রাজি নয় তার সাথে কোনো খারাপ আত্মা আছে। সে নিজের বিশ্বাসে অটল। বারিশ বা আলেমের কোনো কথাই রোদ আর তফ বিশ্বাস করল না, তবে মানালি নিজের বোনের সাথে সহমত। এরপর দুপুরবেলা বারিশ আর ওর বোন রান্নাঘরে ব্যস্ত। তফ বাড়ির বাইরে গিয়েছে, রোদ ওদের ঘরে আদিলের কাছে। রান্না করার সময় বারিশের হঠাৎ আদিলকে ফিট করানোর কথা মাথায় আসলো, তাই সে ফোনটা নিয়ে রোদের নম্বরে কল দিল, কিন্তু রোদ ফোন রিসিভ করলো না। আরো দুবার ট্রাই করার পরেও যখন কোনো প্রকার রেসপন্স আসলো না, বারিশ এবার একটু হলেও ঘাবড়ে গেল। রোদ তো ওদের ঘরেই আছে আদিলের সাথে, তাহলে ফোন রিসিভ করবে না কেন? বোন, তুমি রান্নাটা সেরে ফেলো, আমি একটু উপরের দিকে আসছি। কেন, কি হয়েছে রে? রোদ ফোন রিসিভ করছে না। কি বলো? ও তো ঘরেই আছে। আচ্ছা, ফোন চার্জে রাখেনি তো আবার? আরে বাবা, চার্জে দিলে তো রুমের ভেতরেই থাকবে ফোনটা। আমি এতবার কল দিলাম, শুনতেই পেল না। অদ্ভুত। তুমি বরং গিয়েই দেখো, আমি এদিকটা সামলাচ্ছি। বারিশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওপরের ঘরের দিকে ছুটে গেল। ঘরের ভেতর ঢুকে দেখতে পেল রোদ নেই কোথাও। শুধু রোদ নয়, আদিলও নেই। বারিশ আদিলের নাম উচ্চারণ করে ওকে ডাকতে লাগলো। কোথাও খুঁজে না পেয়ে নিচে নামলো। তারপর পাশের ঘরগুলো দেখতে থাকে, কোথাও নেই রোদ। বারিশের গলার আওয়াজে ওর বোন রান্না থামিয়ে ছুটে আসলো। ইতিমধ্যে মেইন দরজা খুলে তওয়াফও ঢুকে পড়ল। কি হয়েছে আপা? রোদ আর আদিলকে কোথাও দেখতে পাচ্ছি না ভাই। আরে রোদ হয়তো আদিলকে নিয়ে কোথাও বেরিয়েছে। আপনি এত টেনশন কেন করছেন? দেখবেন একটু পরেই চলে আসবে। তুমি বুঝবে না আমি কিসের চিন্তা করছি। প্লিজ একটু বাইরে গিয়ে দেখবে গো। আচ্ছা আপা, শোন, ছাদে যায়নি তো দুলা ভাই? মানালির কথা শুনে বারিশের চোখ দুটো ভয়ে ক্রমান্বয়ে বড় হতে লাগলো। আল্লাহ, এই কথা আগে আমার মাথায় আসলো না কেন? কি বোকা আমি! এই বলে বাড়ির সিঁড়ি বেয়ে ছাদের দিকে ছুটে গেল। তওয়াফ আর ওর স্ত্রী মানালিও পেছন পেছন গেল। বাড়ির ছাদে পৌঁছতেই একটা প্রকাণ্ড চিৎকার জুড়ে দিল। তওয়াফ আর মানালির ওদের কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বারিশ রোদকে উদ্দেশ্য করে চেঁচাতে লাগলো, রোদ, তুমি কি করছো এটা? ও আমাদের ছেলে আদিল। রোদ ছাদের রেলিং এর উপরে দাঁড়িয়ে আছে। ওর হাতে আদিল। ওর মুভমেন্ট দেখে মনে হচ্ছে
আদিলকে এক্ষুনি নিচে ফেলে দেবে। এই দৃশ্য দেখে যে কোনো মানুষের কলিজার পানি শুকিয়ে যাওয়া স্বাভাবিক। বারিশ চিৎকার করে বলতে লাগলো, রোদ, কি করছো তুমি? নেমে আসো বলছি। না, নামবো না আমি। আজ এখান থেকে ঝাঁপ দিয়ে তোর স্বামীকে শেষ করে দেব, তার সাথে তোর ছেলেকেও। পারাবত, তোমার পায়ে পড়ি, এমনটা করো না দয়া করে। না, আজ আমি কারোর কথা শুনবো না। মানালি আর তফ বারিশের মুখের কথা শুনে অবাক হয়ে গেল। বারিশ কি বলছে বুঝতে পারছে না তারা। আপা, এসব কি বলছিস তুই? এই পারাবতটা কে আবার? তুই তো ভাইয়ার সাথে কথা বলছিস। না রে বোন, এসব রোদের কাজ নয়। পারাবতী ওকে দিয়ে সবটা করাচ্ছে। ও আমার স্বামী সন্তানকে আমার থেকে কেড়ে নিতে এসেছে। কিন্তু কেন? তুই কি এমন ক্ষতি করেছিস তার, যে তোর এত বড় অনিষ্ট করতে চায়? এখন এসব বলার সময় নেই। তোরা ওকে রেলিং থেকে নামানোর ব্যবস্থা কর। এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না আমি। না, আমি এখান থেকে নামবো না। আজ নিজের উদ্দেশ্য পূরণ করেই তবেই নামবো। তুমি এটা কিছুতেই করতে পারো না। দেখো, আপুর সাথে তোমার কি সম্পর্ক আমি জানি না, তবে যাই হোক না কেন, তুমি তার জন্য ওর স্বামী আর সন্তানকে কষ্ট দিতে পারো না। আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। ওদের বারিশের মতো একটা খারাপ মেয়ের জীবন থেকে মুক্তি দিতে চাইছি। মুখ সামলে কথা বলো পারাবত। তোমার ঝামেলা আমার সাথে। তুমি আমার স্বামী সন্তানকে কেন টেনে আনছো এর ভেতর? ভালোই ভালোই বলছি, ওদের ছেড়ে দাও, নয়তো আজ আমি এখান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেব। হা হা হা, মৃত্যু এতই কি সহজ? তোর মতো স্বার্থপর মেয়ের জন্য তো নয়। আমি জানি তুই শুধু শুধু ভয় দেখাচ্ছিস আমায়, যাতে আমি আমার স্বামী সন্তানকে ছেড়ে দেই। বলো, আমি কি করলে তুমি আমার স্বামী আর সন্তানকে ছেড়ে দিবে? আমি তোমার সব কথা শুনবো। এই তো এতক্ষণে একটা ভালো কথা বলেছিস। বলো, কি করতে হবে আমায়? আমি যা বলবো যদি করতে পারিস, তোর স্বামী আর সন্তানকে ছেড়ে দেব আমি, কথা দিচ্ছি। হ্যাঁ বলো, একটিবার বলো কি করতে হবে আমায়। আমিও কথা দিচ্ছি, তুমি যা বলবে তাই হবে। ভেবে বলছিস তো? হ্যাঁ, ভেবে বলছি। আমার কাছে আমার স্বামী আর সন্তানের থেকে আর কোনো কিছু বেশি গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তাহলে আমায় কথা দে, তুই তোর স্বামীকে ছেড়ে দিবি। যদি তুই ওর জীবন থেকে সরে আসিস, আমি ওর জীবন থেকে সরে যাব, মুক্ত করে দেব সবাইকে। পারাবতের কথা শুনে যেন বাস পড়ল বারিশের মাথায়। পারাবত এমন একটা শর্ত দেবে ওকে কিছুতেই ভাবতে পারেনি। তুমি এর থেকে বরং আমাকে শেষ করে দাও। তোমার এই শর্ত পালনের থেকে মৃত্যু শ্রেয় আমার জন্য। না না না, তোকে মারলে আমি শাস্তি দেব কাকে? তুই আমার সাথে যে অন্যায় করেছিস তার শাস্তি ভোগ করেই মরতে হবে তোকে। বারিশ মনে মনে ভাবল, পারাবতকে শান্ত করার জন্য আপাতত ওর কথা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আগে ও রোদ আর আদিলকে ছেড়ে দিক, তারপর না হয় অন্য কোনো উপায় ভেবে দেখা যাবে। তাই বাধ্য হয়ে বারিশ পারাবতের সত্য মেনে নেবার মিথ্যে নাটক করলো। ঠিক আছে, আমি তোমার সব শর্তে রাজি। আমি রোদের জীবন থেকে সরে আসব। সত্যি বলছিস তো, নাকি এটাও কোনো চালাকি? না, আমি কোনো চালাকি করছি না। তুমি এবার ছেড়ে দাও ওদের। ঠিক আছে, এইবারের মতো ছেড়ে দিচ্ছি তাহলে। তবে আমার সাথে চালাকি করলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। পারাবত রোদের শরীর থেকে বেরিয়ে গেল। ঠিক তখন ওর হুঁশ ফিরল। নিজেকে রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখে গা শিউরে উঠল রোদের। একটু আগে যা ঘটেছে কিছুই মনে করতে পারছে না ও। বারিশ, তওয়াফ আর মানালি গিয়ে রোদকে ধরে রেলিং থেকে নিচে নামালো। বারিশ নিজের সন্তানকে কোলে পেয়ে যেন নিজের প্রাণ ফিরে পেল। অনেক বড় ধরনের একটা বিপদের থেকে আজ বেঁচেছে সবাই। রাতের বেলা বারিশের এক বান্ধবীর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছে। বারিশ প্রথমে কিছুতেই যেতে চায়নি, কিন্তু বান্ধবীর অনুরোধ ফেলতে পারল না কিছুতেই। তাছাড়া আজকের পার্টিতে নাকি ওদের কলেজ লাইফের অনেক পুরনো বন্ধু বান্ধব আসবে। এটা শুনে রোদ ভাবলো, হয়তো সবার সাথে দেখা হলে মনটা একটু হলেও ভালো হবে।
তাই আর না করলো না। রোদেরও তরফ থেকে কোনো আপত্তি নেই। আদিলকে বাড়িতে রেখে বান্ধবীর জন্মদিনের পার্টিতে উপস্থিত হলো বারিশ। জন্মদিনের পার্টিতে বারিশের বান্ধবী জানায় সবার জন্য শেষে একটা সারপ্রাইজ রয়েছে। সবাই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকে। অবশেষে কেক কেটে বারিশ তার বান্ধবীর জন্মদিন পালন করে। সব শেষে সেই মুহূর্ত এলো। বারিশের বান্ধবী সবার মাঝে অ্যানাউন্স করে, হাই ফ্রেন্ডস, আগেই বলেছিলাম আজকে আমার জন্মদিনে সবার জন্য রয়েছে এক বিশাল সারপ্রাইজ। সবাই রেডি তো? উপস্থিত সবার হুল্লোড়ে হলরুম ফেটে পড়ে। সবার দৃষ্টি মঞ্চের দিকে। একটু পরে সবার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটে। সে মঞ্চ বরাবর পা রাখতেই চারদিকের নেভানো লাইটগুলো আবারও জ্বলে উঠল। বারিশের বান্ধবী মাইক্রোফোন হাতে নিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ফ্রেন্ডস, আর কোনো লুকোচুরি নয়, এবার আমরা সবাই কিছু গান এনজয় করব। তবে কার কণ্ঠে? সবাই দেখতেই পাচ্ছ, মঞ্চে উপস্থিত আছে আমাদের কলেজ লাইফের সবার প্রিয় বন্ধু পারাবত, যার কণ্ঠে সুরে জাদু আছে। চলো সবাই তার গান এনজয় করি। পারাবতকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বারিশ স্তম্ভিত হয়ে গেল। তার মানে পারাবত বেঁচে আছে, মারা যায়নি ও? তাহলে ওটা কার আত্মা ছিল যে বারিশের স্বামী আর সন্তানের ক্ষতি করতে চায়? কি ঘটছে এসব ওর সাথে? এরপর গান শুরু হলো। পারাবতের গান সবাই বেশ উপভোগ করতে লাগলো, শুধুমাত্র বারিশ ব্যতীত। ওর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। পারাবত গান শেষ করে স্টেজ থেকে নেমে আসলো। তারপর বারিশের দিকে এগিয়ে যায়। বারিশ ভয়ে দুপা পেছনে সরে আসে। মনে মনে ভাবছে, এটা সত্যিই পারাবত তো, নাকি ওর কোনো চাল? আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি বারিশ? নাকি আমার উপস্থিতি অপ্রত্যাশিত লাগছে তোমার কাছে? তুমি পারাবত তো? বারিশ ভয়ে ভয়ে প্রশ্ন করে। সবাই বারিশের কথা হো হো করে হেসে উঠল। তারপর ওকে ঠাট্টা বিদ্রুপ করে বলতে লাগলো, বিয়ে করে কি মাথাটা পুরোপুরি খুয়েছিস? পারাবতকে চিনতে পারছিস না এখন? আর তুই ওকে না চিনলে আর কে চিনবে? পুরনো প্রেমিকা বলে কথা। না, সেরকম কোনো ব্যাপার নয়। চিনতে পারবো না কেন? নিশ্চয়ই পেরেছি। আর হ্যাঁ, কি বললি? পুরনো প্রেমিক? লিসেন, পারাবত কোনোদিন আমার বয়ফ্রেন্ড ছিল না, না আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম। পারাবত তুই বল ওদের। আরে তোমরা আবারও এই পুরনো টপিক নিয়ে কেন পড়লে? এখন আর কিছু পাল্টানো যাবে বলো? তার মানে তুই স্বীকার করলি না যে আমাদের ভেতরে কিছুই ছিল না? আমি ভেবেছিলাম এই কয়েকটা বছরে তুই একটু হলেও শুধরেছিস, আগের মতোই রয়ে গেলি। আরে ইয়ার, মজা করছিলাম। আচ্ছা বল, তোর সংসার কেমন চলছে এখন? বাচ্চাও হয়েছে নাকি শুনলাম? হ্যাঁ, সবাই ভালো আছে। আমার মনে হয় এখন যাওয়া উচিত, বড্ড দেরি হয়ে যাচ্ছে। পারাবতের সামনে দাঁড়িয়ে থাকতে বারিশের অস্বস্তি বেড়ে চলছে। ও এখনো ভেবে চলছে এটা কি সত্যি পারাবত, নাকি ওর আত্মার কোনো চাল। আর বাড়ি যতদূর শুনেছিল পারাবত সুইসাইড করেছিল, তাহলে ও বেঁচেই বা আছে কি করে? প্রশ্নগুলো বারিশের মাথায় ঘুরতে লাগলো। পার্টিও তখন শেষের পর্যায়ে। সবাই যে যার বাড়ির পথে রওনা দিল। পারাবত অনেক দূর থেকে এসেছে, ওর এখন আর ফেরার উপায় নেই। তাই ও নিজে থেকে বারিশকে অনুরোধ করলো যেন একটা রাত ওর বাসায় থাকতে দেওয়া হয়। অবশ্য অন্যান্য বন্ধুরাও পারাবতকে তাদের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পারাবত রাজি হয়নি, কারণ ও বারিশের হাজব্যান্ড আর বাচ্চার সাথে দেখা করতে চায়। যাই হোক, বারিশও বন্ধুত্বের খাতিরে না করতে পারল না, যদিও অন্তর থেকে ভয়ে কুঁকড়ে আছে। বারিশ সাথে করে ওদের গাড়ি নিয়ে এসেছিল। সেই গাড়িতে চেপে রওনা দিল দুজন। বারিশ আর ড্রাইভারকে ফোন করলো না, কারণ পারাবত নিজেই ড্রাইভ করার কথা জানালো। বারিশ ওর পাশের সিটে বসে। ওর ইচ্ছে ছিল না মোটেও, কিন্তু পারাবত এক প্রকার জোর করে বসিয়েছে ওকে। পথিমধ্যে বারিশ চুপচাপ বসে আছে। পারাবত কিছুক্ষণ লক্ষ্য করে নিজেই আগে মুখ খুলল। কিছু বলছো না যে? কি বলবো আমি? কিচ্ছু বলার নেই? জানি না, আমার শরীরটা ভালো লাগছে না একদম। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? তুমি বুঝলে কি করে? বারিশ অবাক হয়ে প্রশ্ন করে।
স্টেজে যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়, তোমার ভূত দেখার মতো রিয়াকশন দেখেই বুঝেছিলাম। অনেকটা তাই। হা হা হা, হেসো না একদম। নিজের মৃত্যু নিয়ে এইভাবে মজা করাটা কি ঠিক? মজা করিনি আমি সত্যিই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্যটা দেখো, সেইবারের মতো ব্যর্থ হলাম আমি। ব্যর্থতা ছাড়া আর কি ছিল আমার জীবনে? তোমাকে না পাওয়া আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা। আমি তোমায় কোনো দিন ভালোবাসিনি। তুমি আমার একজন বেস্ট ফ্রেন্ড, এর বাইরে কিচ্ছু না। কিন্তু আমি কখনো তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাবতে পারিনি। তার থেকে অনেক বেশি কিছু ভেবেছিলাম। কোনো দিন বুঝতে পারিনি আমার মনটা এভাবে ভেঙে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নেবে। প্লিজ চুপ করো। তোমার খারাপ লাগছে না কথাগুলো বলতে? তাছাড়া আমি এখন অন্য কারের ওয়াইফ, এমনকি তার একটা বাচ্চারও মা। মনে আছে একদিন কথা দিয়েছিলে আমার বাচ্চার মা হবে তুমি? হ্যাঁ, মজা করে বলেছিলাম। সেটা আমার থেকেও তুমি ভালো জানো। তুমি মজা করে বললো, আমি কিন্তু সিরিয়াসলি নিয়েছিলাম। দেখো, আজ অবধি কাউকে আমার বাচ্চার মা হতে দেইনি। মানে তুমি বিয়ে করনি এখনো? না। কেন বিয়ে করনি? এখন ভালো আর সুন্দরী কোনো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। দেশে কি মেয়ের অভাব? আমার চোখে তোমার থেকে বেশি সুন্দরী এই দেশে কেন, হয়তো দুনিয়াতেও নেই। এইসব সস্তার আবেগ নিজের কাছে রাখো। হ্যাঁ, যদি আমি তোমায় একদিনের জন্য হলেও ভালোবাসতাম, তবে এই কথার মূল্য থাকতো আমার কাছে। আমি এখন অন্য কারের বউ। তুমি যেটা করতে চাইছো আমার সাথে, সেটা পরকীয়া ছাড়া কিছু নয়। প্লিজ এত রুডলি কথা বলো না আমার সাথে। তুমি বাধ্য করছো বলতে। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? আমি জীবনে কখনো মিথ্যে বলিনি, আর তোমার কাছে তো নয়। তুমি সত্যিই পারাবত্য? মানে তুমি বেঁচে আছো, তাই না? নাকি? বারিশের কথা শুনে পারাবত হেসে উঠল। নিজের হাসি যেন থামাতে পারছে না সে। এটা আবার কেমন প্রশ্ন? আমি বেঁচে আছি মানে? তোমার কি মনে হয় আমি ভূত? বিশ্বাস না হলে আমাকে টাচ করে দেখতে পারো। না থাক, কেন আমায় টাচ করলে পাপ লাগবে বুঝি? একবার টাচ করেই দেখো না। তুমি যেখানে খুশি টাচ করে দেখতে পারো। মানে? মানে আর কি? বলেছে তোমার যদি সত্যিই মনে হয় আমি ভূত, তবে আমায় যত খুশি ছুঁয়ে দেখতে পারো। এমনটাও হতে পারে তোমার ধারণাই সঠিক। বারিশ নিজের হাতটা ওর দিকে এগোতে লাগলো। ঠিক তখন ওর ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। বারিশ ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে রোদের গলার আওয়াজ ভেসে আসলো। কোথায় তুমি? এই তো আসছি, ব্যাস। তাড়াতাড়ি এসো বাসায়। কেন, কি হয়েছে? আর তোমার গলাটা এরকম লাগছে কেন? বাবু আবারও অস্বাভাবিক আচরণ করছে। তাড়াতাড়ি চলে এসো তুমি। হ্যাঁ, আমি যত দ্রুত সম্ভব আসছি। তোমরা প্লিজ বাবুর দিকে খেয়াল রেখো, আর ওকে এক মুহূর্তের জন্য একলা ছেড়ো না। বারিশ কলটা কেটে দিয়ে পারাবতকে দ্রুত ডাইভ করার জন্য নির্দেশ দিতে থাকে। পারাবত ওর দিকে তাকিয়ে এক টুকরো অদ্ভুত হাসি দিল। বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বাজলো। বারিশের সাথে পারাবতকে দেখে বাড়ির সবাই অবাক। বাড়ির সবার সাথে পারাবতকে পরিচয় করিয়ে দিল। এ আমার বন্ধু পারাবত। আমি ওকে আজ আমাদের বাসাতে নিয়ে এসেছি। বহু বছর পরে দেখা হলো ওর সাথে। তার মানে ইনি তোর কলেজ লাইফের সেই ফ্রেন্ড? কিন্তু বারিশ মানালিকে চোখ দিয়ে ইশারা করে, তাই মানালিও থেমে গেল। ওরাও একই বিষয় ভাবছে, যদি এটা পারাবতে হয়ে থাকে, রোদ আর আদিলের সাথে কার আত্মা আছে? বারিশ ফিরে আসাতে আদিল অনেকটা শান্ত হলো। সবাই রাতে ডিনার করে যে যার মতো করে শুয়ে পড়ল। বারিশ আর রোদ ওদের বেডরুমে শুয়ে আছে, পাশে আদিল ঘুমিয়ে। রোদ বারিশকে উদ্দেশ্য করে বলল, তোমার এই বন্ধুর কথা আগে তো কখনো বললে না আমাদের। কি বলতাম আমি বলো? ও আমার বিশেষ কেউ না যে আলাদা করে বলতে হবে। সত্যি বিশেষ কেউ না? ডেফিনেটলি। আচ্ছা, তুমি কি জেলাস ওর প্রতি? দেখো রোদ, সেরকম কোনো ব্যাপার কিন্তু নয়। না, আমি সেটা মিন করে কিছু বলিনি। আমার খুব টায়ার্ড লাগছে, এবার একটু না ঘুমালেই নয়।
হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। এরপর বারিশ আর রোদ দুজনেই ঘুমিয়ে পড়ল। গেস্ট রুমে পারাবতের শোবার ব্যবস্থা করা হয়েছে, ও ওখানেই আছে। এরপর সকালবেলা রোদের গলার আওয়াজে বারিশের ঘুম ভাঙল। বারিশ, ওঠো, আমাদের বাবু কোথায়? বাবুকে দোলনায় দেখতে পাচ্ছি না। রোদের কথা শুনে বারিশের ঘুম উড়ে গেল। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো। তারপর আদিলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নেই আদিল। ওরা দুজনেই রুম থেকে বেরিয়ে পড়ে, দৌড়ে গেস্ট রুমে যায়। গেস্ট রুমে গিয়ে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পারাবত কোথাও নেই, ওর চিহ্নটুকু নেই। এই দৃশ্য দেখে বারিশ হাউমাউ করে কান্না জুড়ে দিল। হঠাৎ সবার পারাবতের বালিশের ওপর নজর যায়। সেখানে একটা কাগজ পড়ে আছে। রোদ গিয়ে কাগজটা তুলে আনলো। আসলে শুধু কাগজ ছিল না, সেটা একটা চিঠি। পারাবতের হাতের চিঠি। বারিশ দেখে চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ, এটাই তো পারাবতের হাতের লেখা। আমার এখনো মনে আছে। ও কি লিখেছে এটাতে? রোদ চিঠিটা পড়তে শুরু করে। সবাই মনোযোগ দিয়ে শুনছে। বারিশ, তুমি আমার মন ভেঙেছিলে একদিন, আমি আজও তা ভুলতে পারিনি। প্রথম থেকে অপেক্ষায় ছিলাম কি করে তোমার ক্ষতি করা যায়। দেখো, আজ সুযোগ মিলেই গেল। তোমার ছেলেকে নিয়ে আজ আমি অনেক দূরে, আর কোনোদিন নিজের সন্তানকে ফিরে পাবে না। তুমি নিজের সন্তান হারানোর যন্ত্রণা তিলে তিলে শেষ করে দেবে তোমায়, আর এটাই তোমার শাস্তি। আমি তোমার ছেলের সাথে কি করব সেটা নিজেও জানি না, তবে ও বেঁচে থাকবে এইটুকু নিশ্চিত থাকো। আমি আর যাই হই না কেন, অন্তত তোমার মতো অমানুষ নই। চিঠি পড়া শেষ হতে বাড়ি সেন্সলেস হয়ে গেল। রোদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। কয়েক ফোঁটা জল চিঠির উপরে পড়ে লেখাগুলো ঝাপসা করে দিল। এরপর পুলিশকে ইনফর্ম করা হয়। পুলিশ অনেক খুঁজেও পারাবতের কোনো হদিস পেল না। একসময় তারা নিরুপায় হয়ে অফ করে দিল। কিন্তু বারিশ আর রোদের ভেতরকার সম্পর্ক ধীরে ধীরে তিক্ততায় পর্যবসিত হতে শুরু করে। যা ঘটেছে রোদ তার জন্য বারিশকে দায়ী মনে করে, আর সত্যিই তো তাই। পারাবত যা করেছে বারিশের উপরে রাগ মেটানোর জন্য করেছে। বারিশ আর রোদের ভুল বোঝাবুঝির জের ধরে রোদকে সন্তানহারা হতে হলো। এমনকি বারিশও নিজেকে দোষী মনে করে। এভাবে দুজনের সুখের সংসারটা একদিন ভেঙে গেল। রোদ আর বারিশ আলাদা হয়ে যায়। দুজনের নতুন করে পথ চলা শুরু হয়, তবে পৃথিবীটা আলাদা, পথ আলাদা, উদ্দেশ্য আলাদা। এর 5 বছর পরে আনন্দ নিকেতন শিশু আশ্রম কেন্দ্র থেকে 5 বছরের একটা ছেলেকে দত্তক নেয় বারিশ। ছেলেটার নাম তাওরিদ। দেখতে যেমন মিষ্টি, কথাগুলো তার থেকেও বেশি মিষ্টি। ওর মুখের সাথে আদিলের অনেকটা মিল খুঁজে পায় বারিশ, তাই ওকেই দত্তক নেবার জন্য পছন্দ করেছে। রোদের সাথে ডিভোর্সের পরে বারিশ আর বিয়ে করেনি। বাকি জীবনটা মিছিলকে নিয়েই কাটিয়ে দিতে চায় ও। এদিকে রোদ মেডিকেল রিপোর্ট নিয়ে ঘরের এক কোনায় বসে আছে। রিপোর্ট ওর ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। গতকালকেই দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হলো। রোদের অসুস্থতার কথা জেনেই স্ত্রী ওকে ছেড়ে চলে যায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রোদের আজ পুরনো দিনের সকল কথা মনে পড়তে থাকে। নিজের পাপের সমস্ত কথা মনে পড়তে থাকে। 5 বছর আগে রোদ বারিশের ডায়েরি থেকে পারাবতের বিষয়ে জানতে পেরেছিল, তাই পারাবতের আত্মার মিথ্যে নাটক করে ডাক্তারকে মোটা টাকা ঘুষ দিয়ে বারিশের মিথ্যে মেডিকেল রিপোর্ট তৈরি করে যে ও কোনোদিন মা হতে পারবে না, যাতে বারিশ ঘাবড়ে যায়। এরপর একটা ভণ্ড লোককে আলেম সাজিয়ে নিয়ে এসে সবার মনে এই বিশ্বাস তৈরি করায় যে আদিলের আজানের ভীতি আর ওর অস্বাভাবিক আচরণের পেছনে কোনো আত্মার হাত আছে। আদিলের উচ্চ শব্দে ভীতি ছিল ছোটবেলায়, এ কারণে ও আজান শুনলেই কেঁদে উঠত। ডাক্তার এই ব্যাপারে রোদকে জানালে রোদ আদিলের সে অসুস্থতাকে অলৌকিক রূপ দিল। একবার ছেলেকে ফ্যানের উপরে তুলে দিয়ে কখনো ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে নিজের নাটক চালিয়ে যায়। রোদ চেয়েছিল বারিশের থেকে আলাদা হতে, কিন্তু একটা যথাযথ কারণ তো দরকার।
ওর প্ল্যান ছিল পারাবতের আত্মার ভয় দেখিয়ে নিজেকে বারিশের থেকে চিরতরে সরিয়ে নেওয়া। বারিশ নিজের থেকেও স্বামী সন্তানকে বেশি ভালোবাসতো, তাই ওদের বাঁচাতে নিজের সংসার ভাঙতে দুবার ভাবতো না। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু মাঝখানে জীবিত পারাবত ফিরে এসে সবটা ভেস্তে দিল। রোদ বুঝে যায় এরপর আর পারাবতের আত্মার নাটক কাজ করবে না, তাই সে অন্য একটা প্ল্যান কষল। রাতে পারাবতকে ভয় দেখিয়ে ওকে দিয়ে একটা চিঠি লেখায়, তারপর ওকে খুন করে দেহ পুড়িয়ে ফেলে, আর ছেলেকে রেখে আসে একটা অনাথ আশ্রমে। সে অনাথ আশ্রমের নাম আনন্দনিকেতন অনাথ আশ্রম, আর ছেলের নাম দেওয়া হয় তাওরিদ। তাওরিদ নামটা রোদেরই দেওয়া ছিল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।